আছিস বাবা? তোর হাতে কি? কত বড় রুই মাছ! মাছটা আমার জন্য কিনছিস না বাজান? দে, আমার হাতে দে, আমি মজা করে রান্নু। কতদিন বড় রুই মাছ দিয়ে ভাত খাই না, পেটে অনেক ক্ষুধা। আজকে মা বেটে মিললা পেট বইরা ভাত খামু। দে বাজান দে, আমার হাতে দে, আমি কুইটা রুইয়া রান্না করুম। দে। খাও, না করছে কে? এই বেহুদ্দা পেশাল পারার জন্য তুমি আমার সামনে দাঁড়াইছো না? এই মাছ আমি আমার বোর জন্য কিনছি, অনেক দাম দিয়ে কিনছি, তোমার জন্য কিনি নেই। এখন রাস্তা ছাড়ো, সময় নষ্ট করো না। তোমার সাথে কথা বললে মাছটা নষ্ট হয়ে যাবে। বাজান, তোর মায়ের চেয়ে বউ বড় হয়ে গেল, মায়ের জন্য তো কি তোর কোনো দরদ নাই? এই মাছটা নিয়ে তুই বউরে গিয়ে খাইতে পারবি? তোর গলা দিয়ে নামবো? বিয়া করার পর থেকে মায়ের তো ভুইলাই গেছস। তুই তো শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকস। তোর মা বাইসা আছে না মইরা গেছে, খাই আছে না না খাই আছে, সুস্থ আছে না কি আছে, তুই তো কোনো খোঁজই রাখস না। তোর হাতে এই বড় রুই মাছটা দেখে না আমার অনেক খাইতে মন চাইছে। আমার আত্মাটা ওই মাছের মধ্যে চলে গেছে। আর তুই আমার সন্তান হয়ে আমার এমন কষ্ট দিয়ে কথা কইতে পারলি? শোনো মা, কষ্ট তো তুমি নিজে থেকেই পেতে চাও, তাহলে আমার দোষ দাও কে? হ্যাঁ? আর এই যে তোমার আত্মা খাবার দাবার দেখলেই সেই খাবার দাবারের মধ্যে ঢুকে যায়, আত্মাটা কি একবারে চলে যেতে পারে না? বাবারে, একটা মানুষ যদি দিনের পর দিন না খায়া থাকে, তাইলে তো খাওন দেখলে তার আত্মা ওই খাওয়ানোর মধ্যে যাইবই। আত্মার কি দোষ ক? পেটের কি দোষ ক? তুই তো আমার সন্তান, মা হিসাবে তো তোর উপরে আমার অধিকার আছেই। তুই বিয়া করে শ্বশুর বাড়িতে পড়ে থাকস, তোর মায়ের বাচ্চা আছে না না আছে তুই তো খোঁজও রাখস না বাজার। এই ঘর জামাই তোমার মুখ থেকে বারবার শুনতে আর মন চাচ্ছে না। আমি যে ঘর জামাই থাকি তুমি তো ভালো করেই জানো, বারবার বলার কি আছে? হ্যাঁ, তোমার সাথে আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ আমার সময় নষ্ট হয়ে যাবে। সরো। দাঁড়া বাজান, আমার তো লজ্জা শরম নাই, পেটের ক্ষুধায় লজ্জা শরম ভুলে গেছি। তোর কাছে একটা অনুরোধ করি বাজান, একটা বড় মাছের টুকরা তোর বউরে খোঁজ রাখা দিতে, আমি যাই খাইয়া আমু। আসলে তোমার লজ্জা শরম নাই। আমার বলার আমি বলবো, আমার বোর যদি মনে চায় সে একটা পেটি তোমার জন্য রাখবে, আর যদি মন না চায় সে রাখবে না। খামাকে সময় নষ্ট করতেছে। বাজান, হায় হায় রে সন্তান। কই গো, এই দেখো বাজার থেকে চলে আসছি। আরে তুমি চলে এসেছো? হায় আল্লাহ, তুমি তো ঘামাই গেছো। আমি সেই তোমার জন্য কখন থেকে অপেক্ষা করতেছি। তুমি বাজার থেকে বড় একটা রুই মাছ আনবা, আমি সুন্দর করে কেটে দিয়ে তারপরে রান্না করব। শোনো, তুমি রুই মাছ খেতে চাইছো, আমি কি তোমার জন্য যেন তেন রুই মাছ আনতে পারি? 10 দোকান ঘুরে বেছে তোমার জন্য বিশাল বড় একটা রুই মাছ নিয়ে আসছি। এই যে নাও, সময় নষ্ট করো না, তাড়াতাড়ি কেটে দিয়ে রান্না করো। তা তো রান্না করবই, তার আগে তোমাকে একটা খুশির খবর দেই। বাবা না ফোন করেছিল, বিদেশ থেকে না কিছুদিনের মধ্যেই দেশে ফিরে আসবে। তাই নাকি? এ তো মহা খুশির খবর। আচ্ছা, আব্বা যেহেতু আসতেছে, এখন আমাকে কি কি করতে হবে বলো, আমি অক্ষর অক্ষরে পালন করব। তোমাকে এখন কিছুই করতে হবে না, আগে রান্না বান্না করি, খাওয়া দাওয়া করি, তারপরে তোমাকে সবকিছু বলবো। যাও, তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও, খাবার রাখা আছে, খাবারটা খেয়ে নাও। আচ্ছা ঠিক আছে। ও, আরেকটা কথা, মানে যদি কিছু মনে না করো বলতে পারবো? না, এতে মনে করার কি আছে, আমি বুঝতে পেরেছি কি বলতে হবে। বাবাকে বলতে হবে বিদেশ থেকে আসার সময় যেন তোমার জন্য কিছু নিয়ে আসে, এই তো? আরে না, সেরকম কিছু না। এই যে মাছটা নিয়ে যখন রাস্তাতে আসতেছিলাম না, আমার মা, তার সাথে আমার দেখা হয়েছে। তুমি তো ভালো করেই জানো সে খাবার দাবারের প্রতি কত লোভী। মানে মা চাইছিল কি ওই রুই মাছের একটা পেটি দিয়ে সে ভাত খাবে। আর তোমার ইচ্ছে, তুমি যদি দাও দিতে পারো, আর না দিলে নাই। চুপ! যাও, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নাও। আর একটা কথা কান খুলে শুনে রাখো, তোমার মা যেন আমার বাড়ির ত্রিসীমানায় কোনোদিন না আসে, একথা সুন্দর মতো তোমার মাকে তুমি বলে দিও। আমি বললে আমার মা শুনবে? তার লজ্জা শরম আছে? শুনবে না। আমার বলার সে তুমি বলে দিও, সে লজ্জা পাবে, আর এমন ভাবে বলবা যাতে সে লজ্জাটা একটু বেশি পায়। আচ্ছা, আমি খাওয়া দাওয়া করি। হ্যাঁ, যাও। বৌমা,
কাপড় মেলতাছো? আমার ওই রুই মাছের টুকরা দিয়ে দুটো ভাত দাও না, আমার অনেক ক্ষুধা লাগছে। কাল রাতের থেকে এই পর্যন্ত কিছু খাই নাই। আপনি না খেয়ে আছেন তাতে আমার কি? হ্যাঁ, আপনি কোন সাহস আমার এই বাড়িতে আইছেন আর এসে আমার কাছে ভাত চাইতেছেন? আমি যে রুই মাছের তরকারি রান্না করছি এটা আপনাকে কে বলছে শুনি? বৌমা, তুমি এটা কি কইতাছো? তুমি আমার পোলার বউ, আমি তোমার কাছে আমি এতে সাহসের কি আছে? আর আমার পোলায় যখন এই বড় রুই মাছটা আনছে না, আমি রাস্তায় দেখছি, আর ওই মাছ তুমি রান্না করছো। আমার কয়টা ভাত দাও মা, আমার অনেক খিদা লাগছে। আপনি ভাবলেন কি করে যে আমি আপনাকে রুই মাছের তরকারি দিয়ে ভাত দিব? আমার পোলাডারে তাবিজ করে এই বাড়িতে ঘর জামাই রাখছস, মা ছেলের সম্পর্ক থেকে বঞ্চিত করছস। আমার পোলার টাকা দেয়া মাছ আনছে, আর আমি খাইতে পারুম না? আমার পোলার কামাই তো আমি খাইতেই পারি। তোর ছেলের টাকা দিয়ে রুই মাছ কিনে আনছে? ওই রুই মাছটা না আমার বাপের ইনকাম করা টাকা দিয়ে কিনে আনছে। তোর ছেলে তো 2 টাকা ইনকাম করার মুরুত নাই, বরংস আমার বাপের টাকা তোর ছেলে বসে বসে খাচ্ছে আর পায়ের উপরে পা তুলে আরাম করছে। বৌমা, আমি তোমার এনে ঝগড়া করতে আই নাই, আমারে কয়টা খাইতে দাও, তোমার আল্লাহর দোহাই লাগে। আমি খিদায় দাঁড়াইতে পারতাছি না, আমার শরীর কাঁপতাছে। তুমি আমার খাওয়ান দাও, বিনিময়ে তোমার সংসারে যা কাম আছে তুমি আমারে দাও, আমি সব কইরা দিমু, শুধু দুগা খাইতে দাও। নেকা কান্না না? খুব নেকা কান্না হচ্ছে। তোর কথা শুনে না আমার মাথাটা খুব গরম হয়ে যাইতেছে। তোর ভাত দেওয়া তো দূরের কথা, তোরে এক্ষুনি এই মুহূর্তে আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো। আমার বাড়ি থেকে কত বড় সাহস আমার কাছে এসে ভাত চাইতে? হ্যাঁ, বের হন তো, বের হন। তোর যেন আর কোনোদিন আমার চোখের সামনে না দেখি। ভাত চাইতেছে, ভাত কা ভাই উনার নিকে ভাত রাইন্দে থইছে। কি হয়েছে তোমার? বাজান, আচ্ছা, তোমার কি কান্দন চোখ মুখ দিয়ে 24 ঘন্টা বাইরে হতেই থাকে? মানে কান্দন ছাড়া তুমি আর কিছু বোঝো না? কান্দন এত ভাল লাগে তোমার, এত প্রিয়? আমি কি শখে কান্দি রে? আমি তো কান্দি দুঃখে। এই বয়সে কোনো কর্ম করে খাওয়ানোর মতো কর্ম কি আছে? তোর মতো সন্তান থাকতে আমার মানুষের বাড়িতে চাই চিন্তা খাইতে হয়। আমি কত কষ্ট করে চলি। কষ্ট কপালে লেখা থাকলে কষ্ট করতে হবেই। আর তুমি যে আমার বদনাম দুর্নাম সারা গ্রাম জুড়ে করে বেড়াইতেছো, এটা পুরাতন। নতুন করে কি হয়েছে সেটা বলো। শোন, তুই আর তোর বউ মিল্লা যে আমার উপরে অত্যাচার শুরু করছস না, এর বিচার একদিন আল্লাহ শেষ করবই। আরে তোর বউ তো পরের মাইয়া, তুই তো আমার পেটের পোলা, আমার পরে তো তোর দরদ থাকা উচিত। বুঝতে পারছি, তোমাকে আর বলতে হবে না। রুই মাছ দিয়ে ভাত খেতে আসছিল আমার বাড়িতে, আমার বউ তোমার রুই মাছের ভাত খাইতে দেয় নাই, গার ধাক্কা দিয়ে বাইর করে দিছে। হ্যাঁ, আচ্ছা মা, তোমার কি লজ্জা শরম বলতে কোনো কিছু নাই? এই রুই মাছ দিয়ে ভাত খাওয়ানোর জন্য আমার বাড়িতে আসতেই হইলো? তোর ঘরে খাওয়ানোর আশা ভরসা আমার শেষ। আমি আর কোনোদিন তোর ঘরে আমো না, এই মুখ আর তোরে দেখামো না। তোর বউরে কইয়া দিস, তোর বউরে লইয়া সুখে শান্তিতে থাক। খাওয়ার সময় বিলাই ঘ্যান ঘ্যান করলে মেনে নেওয়া যায়, কিন্তু শাশুড়ি ঘ্যান ঘ্যান করে ভাত তরকারি চাইলে একদম মেনে নেওয়া যায় না, খুব বিরক্ত লাগে। এই জন্যই ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি। এবার শান্তিতে খাবার খাইতে পারবো। তোমার কথায় যুক্তি আছে, তোমার কথা আমি একমত। গার ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিছো, খুব ভালো করছো। আমার মা, এর তো লজ্জা শরম বলতে কোনো কিচ্ছু নাই। এই যে আমরা বসে রুই মাছ দিয়ে ভাত খেতেছি, রুই মাছের ঘ্রাণে আবার আসলো বলে। এসে দেখো কিনা, তখন ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিছি, এবার ঝাড়ু পিটা করে বের করে দেবো। কত বড় সাহস, মাছের ঘ্রাণে আবার এখানে চলে আসবে। আচ্ছা, মার কথা বাদ দাও। 2 দিন পর আব্বা বিদেশ থেকে বাড়িতে আসবে। এখন আমার কি করণীয় সেটা আমাকে বলে দাও, আমি অক্ষরে অক্ষরে পালন করব। আরে এখন তোমার কিছু করতে হবে না, বাবা বলছে আসার সময় বিদেশ থেকে ফোন করবে, তখন তুমি আর আমি গিয়ে যেন এয়ারপোর্ট থেকে রিসিভ করি বাবাকে। অবশ্যই অবশ্যই আব্বাকে রিসিভ করব। আচ্ছা যাই হোক, আগে খাওয়া দাওয়া শেষ করো। ঠিক নাও। আছে।
ভাই আপনি আইছেন? হ্যাঁ ভাই। এই দেন এই চোর বাইন্ধে রাখছি। খালা আপনি চুরি করছেন ব্যাপারটা আপনার কাছে আশা করি নাই। আপনার ছেলে আপনাকে ভাত কাপড় দেয় না সেটাও আমরা জানি, আর আপনি আজকে মসির বাড়িতে চুরি করতে আসছেন। আকাশ ভাই, গতকালকে আমি আমার শ্বশুরবাড়ি থেকে 2 লাখ টাকা এক ভরি স্বর্ণ আইনে আমার আলমারিতে রাখছি। সে সেই টাকা আর স্বর্ণালঙ্কার চুরি করার জন্য এই ঘরে ঢুকছে। আকাশ ভাই, তার ভাগ্য ভালো, চেনা জানা বইলা তার গায়ে হাত তুলি নাই। কারণ আপনার ডাকছি, আপনার একটা বিহিত করেন। সি খালা, আপনি চুরি করেছেন আমি খুবই লজ্জা পেলাম। টাকা পয়সা স্বর্ণালঙ্ক চুরি করার জন্য আপনি মসির বাড়িতে ঢুকে পড়েছেন। আকাশ ভাই, ওনার ছেলে ওই সাজুরে ডাকেন, ওই শালায় তো ঘর জামাই থাকে, নিশ্চয়ই কোনো অভাবে পড়ছে। আমার টাকা পয়সা স্বর্ণালঙ্কার চুরি করার জন্য ওনার ছেলে ওনাকে পাঠাইছে, বুঝছেন? ওনার ছেলের তো অবশ্যই খবর দিতে হবে। ওনার মা চুরি করেছে, ওনার ছেলে আসবে না? ওকে আমি এখনই কল দিতেছি। বাবারা, আমারে কয়টা ভাত দাও। আমি 3 দিন যাবত না খাই আছি, খিদার জ্বালা সহ্য না করতে পাইরা ভাত চুরি করতে আইছি। আমি কালকে আমার পোলার বাড়িতে খাইতে গেছিলাম, আমারে তো খাইতে দেয় নাই, খাওয়ানোর বদলে ঘাড় ধাক্কা দিয়া বাইর করে দিছে। আমি আমি তোমার ঘরে টাকা পয়সা চুরি করতে আসিনি, স্বর্ণ অলঙ্কার টাকা এইসব দিয়ে আমি কি করব? আমার পেটে ক্ষুধা, আমি ভাত খাবো, আমি কয়টা ভাত চুরি করতে আইছি। মসি ভাই, খালা মূলত তোমার বাড়িতে চুরি করার জন্য আসে নাই, সে কটা ভাত খাওয়ার জন্য তোমার বাড়িতে আসছিল। আর একটা মানুষ যখন 3 দিন যাবত না খেয়ে থাকে ক্ষুধার যন্ত্রণায়, ওই মানুষটা কিন্তু হেদায়েত জ্ঞান থাকে না। আকাশ ভাই, আপনি ঠিকই বলছেন। খালায় টাকা পয়সা স্বর্ণালঙ্কার চুরি করতে আমার বাড়িতে আসে না, এটা আমি বুঝতে পারছি। আমি দেখেছি খালায় আমার ভাতের হাঁড়িতে খোঁজাখুঁজি করতেছিল, তরকারি যা আছে খোঁজাখুঁজি করতেছিল। আমি মনে করছি সে টাকা পয়সা স্বর্ণালঙ্কার চুরি করতে আসছে। বাবারা, আমার যা শাস্তি আছে তোমরা দিও, আমার আগে কয়টা খাইতে দাও। আমি আর খিদা সহ্য করতে পারতাছি না, আমার শরীর কাঁপতাছে, আমি না খাইয়া মইরা যাবো। আমারে কয়টা খাইতে দাও বাজান। আব্বা, রাস্তা কিন্তু পিছলে, একটু সাবধানে হাইটেন। আর বিশ্বাস করেন আব্বা, আপনি বিদেশ থেকে গ্রামের বাড়িতে চলে আসছেন, আমি যে কি খুশি হয়েছি সেটা আপনারা বললে বোঝাতে পারবো না। বলে আমি মহা খুশি। আর কেউ খুশি হোক বা না হোক, আমি কিন্তু অনেক খুশি। তার কারণ কি আপা জানেন? এত কারণ জানা দরকার নাই। তুমি আমার টাকায় খেয়ে পরে আমার বাড়িতে ঘর জামাই থাকছো। আরে মিয়া, ঘর জামাই থাকলেও তো একটা চাকরি বাকরি করা যায় নাকি? আব্বা, আপনি যখন বাড়ি ঘরে চলে আসছেন তখন ব্যবসা হোক চাকরি হোক কিছু একটা করাই যাবে। আর আমার কি দোষ কোন? আপনার মেয়ে, সে তো আমার কোনো কাজকর্ম করতেই দেয় না। না, তোমার কোনো দোষ নাই, তুমি তো দুধে দুয়া তুলসী পাতা। আরে মিয়া, এখন একটু চুপ থাকো। সেই এয়ারপোর্ট থেকে বকবক শুরু করছো। আচ্ছা ঠিক আছে আব্বা, আমি একদম চুপ চুপ। আর ভালো কথা, তোমার মায়ের খবর কি? সে কি আছে না মরে গেছে? তা বিদেশ যাওয়ার পর তো আমি আর তোমার মায়ের কোনো খোঁজ খবরই নেইনি, আর কোনোদিন যোগাযোগও করিনি। না আব্বা, সে বাইসে আছে, এখনো মরে যায় নাই। তবে 2-1 দিন পরে মনে হয় মরে যাইতে পারে। আমি তো ভাত কাপড় দেই না, ওই মানুষের কাছ থেকে চায় চিনতে খায়। যদি কেউ দেয় খায়, আর না দিলে নাই। এই কাজটা তুমি খুব ভালো করেছো। শোনো, তোমার মায়ের কখনো পরিচয় দিবে না সমাজে। আমার মেয়েকে তুমি বিয়ে করছো, তুমি আমার পরিচয় দিয়ে সমাজে বড় হয়ে থাকবা। আমি কি এত বোকা যে আমি আমার মায়ের পরিচয় দিয়া সমাজে আমি লজ্জাহীন হই, মানুষ আমার অপমান করুক? হ্যাঁ, আপনার পরিচয় দিলে যদি গ্রামে একটু মান সম্মান আমার পারে, সেটা কি আমার জন্য ভালো না? আপা, এনে কি দাঁড়া দাঁড়া কথা বলবেন? ওদিকে আপনার মেয়ে আপনার জন্য অপেক্ষা করতেছে, চলেন তো। চলো চলো চলো। হ্যাঁ আপা, রাস্তা কিন্তু পিছলে, আমি কি আপনার হাতটা ধরবো? সমস্যা নাই, ধরা লাগবো না, এটা আমি খুব ভালো বুঝি। অতি ভক্তি সুরের লক্ষণ। আচ্ছা, এই, কই তুমি? এই দাও, কে চলে আসছে? এই যে এই যে। আরে আব্বা, তুমি কেমন আছো? আমি ভালো আছি রে মা, তুই কেমন আছিস? জি খুব ভালো আছি। কতদিন পর তোমাকে দেখলাম, তুমি বিশ্বাস করো আব্বা, তোমাকে আমি বলে বুঝাইতে পারবো না যে আমার কত খুশি লাগতেছে, কত আনন্দ লাগতেছে। আরে তোর খুশির জন্য আর তোর ভবিষ্যতের জন্যই তো আমার বিদেশ যাওয়া। আর এই যে আমার যত সহায় সম্পত্তি যা আছে সবকিছুতে একদিন তোর নামেই হবে।
আব্বা, আপনার এই সয় সম্পত্তির মধ্যে মানে কিছুটা অংশীদার আমি আছি, তাই না? আচ্ছা শোনেন, আপনি অনেক কষ্ট করে বিদেশ থেকে আসছেন না, এখন হাত মুখ ধুন। আপনার মেয়ে আপনার জন্য 10 পদের তরকারি রান্না করছে, খেতে হবে তো। চলুন চলুন চলুন। বউ ঠিকই কইছে, আমি তোমার জন্য 10 রকমের তরকারি রান্না করছি। তুমি এক কাজ করো, হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নাও, আমি তোমার জন্য খাবার রেডি করি। কতদিন তোমার সাথে বসে ভাত খাই না, আজকে দুজন মিলে আরাম করে ভাত খাবো। চলো তো আব্বা, চলো। এই তুমি লাকিস নিয়ে দাঁড়িয়ে আছো কেন? যাও ভিতরে যাও। অবশ্যই। আব্বু, তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নেন তো, আজকে জামাই শ্বশুরের কবজি ডুবায় ভাত খাবো। আসেন। চলো চলো। ওরে বাপ রে বাপ, আসলে মনে কিছু একটা আছে না? কি হয়েছে? আচ্ছা, তোর শাশুড়ি কি এই বাড়িতে যাতায়াত করে নাকি রে? আব্বা, আমি কার মেয়ে সেটা দেখতে হবে না? তুমি তো যাওয়ার সময় বলছো ওই মহিলা যেন এই বাড়িতে না আসতে পারে, ওই মহিলার সাথে যেন আমি কোনো সম্পর্ক না রাখি। আমি কি তোমার কথার আবদ্ধ হতে পারি? এই জন্যই তো ওই মহিলার সাথে কোনো সম্পর্কই রাখি নাই। এই মহিলা যখনই এই বাড়িতে আসে তখনই ঘাট ধাক্কা দিয়ে বের করে দিই। তুমি জানো আব্বা, কালকে এই মহিলা আমাদের বাড়িতে আসছিল, আইসা আমার কাছে খাবার চাই। আমি খাবার দিয়ে এত দূরের কথা, একদম ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছি। কাজটা আমি ভালো করছি না আব্বা? বেশ করেছিস। শোন, যদিও সে আমার বোন, কিন্তু তার সাথে আমি সম্পর্ক রাখতে রাজি না। তুই জানোস, তোর দাদা আমাদের ভাই বোনের মধ্যে যত সম্পত্তি আছে সব সমান ভাগে ভাগ করতে চেয়েছিল, কিন্তু আমি চালাকি করে সমস্ত সম্পত্তি আমার নিজের নামে করে নিয়েছি, এবং আমার ওই বোনের সাথে সম্পর্কটা পর্যন্ত আমি রাখতে রাজি না। সব কিছু বুঝতে পারছি আব্বা, তাড়াতাড়ি আসো তো, আমরা খাবার খাবো। আমার আর দেরি সহ্য হইতেছে না। আসো, হ্যাঁ, ফিরে ঠিক এসো আছে, মা, চল তাড়াতাড়ি। চল চল। খালা, আমরা জানতে পারলাম বিদেশ থেকে নাকি আপনার ভাই আসছে। তো আমাদের জন্য এখন সুবিধা হয়েছে, আমরা যদি সাজুকে বুঝিয়ে যদি ওকে ফেরত আনতে পারি এবং সাজু যদি সংসারের দায়িত্ব নেয়, তাহলে তো আপনার জন্য স্বস্তি হয়, তাই না? সাজু তার মায়ের সংসার চালাবে? আমার তা মনে হয় না। আর সাজুর যে বউ, ওরে আল্লাহ, সে একটা খানে দাজ্জাল। আর বাপের বাড়ি থেকে খালা বাড়ি আইসা সে সংসার করবে না। আচ্ছা, আমরা যদি তাকে বুঝিয়ে বলি তাহলে অসুবিধা কোথায়? এখন যেহেতু বাড়ির মুরব্বী আসছে, আর সে তো তার আপন বোন, আর তার বোন মানুষের বাড়িতে চেয়ে চিনতে চলছে, এটা কি তার জন্য লজ্জার বিষয় না? খালা, কালকে সকালে আপনি আমাদের সাথে আপনার ভাইয়ের বাড়িতে যাবেন। আপনার ভাইয়ের মুখোমুখি হয়ে আপনার ছেলেকে এবং আপনার বউকে যদি আনতে পারি, অন্তত খেয়ে পরে তো ভালো থাকতে পারবে। ও আমার ভাই না, ও আমার দুশমন। ভাই হইয়া বোনের এত বড় ক্ষতি করে কোনো ইতিহাসে আছে কিনা আমি জানি না। আমার আপন মায়ের পেটের ভাই হইয়া আমার বাপের সম্পত্তি সব লেগে নিছে, তাও আমি কিছু কই নাই। সে আমার সাথে এত বড় প্রতারণা করার পরেও আমারে ছাড় দেয় নাই। আমার একটা মাত্র সন্তান, তারেও আমার থেকে আলাদা করে নিছে, ওর ঘরে নিয়ে রাখছে। খালা, আপনি কোনো চিন্তা করবেন না, এই ব্যাপারে মুরব্বীর দিনে বসা হবে। যদি এটা সমাধান হয় তাহলে তো কোনো অসুবিধা নাই। খালা, আপনি একটা কাজ করেন, এখন রাত হয়ে গেছে, বাড়িতে চলে যান। কালকে সকালে আমরা আপনাকে নিয়ে যাব। কান্না করেন না খালা। তুই আমার অনেক বড় ক্ষতি করছস। তুই তো ভাই নামের কলঙ্ক। তোরে ভাই কইতে আমার ঘেন্না করে। তুই আমার মায়ের পেটের ভাই হইয়া তুই আমার বাপের সম্পত্তি সব দখল করছস। তোর মাইয়াডারে আমার পোলার লগে বিয়া দিয়া আমার পোলাডারে পর্যন্ত কাইরা নিছস। আমার দিন কেমনে যায়, আমার পোলায় খোঁজও নেয় না। এই বাড়ি আমার বাপের ভিটা, আমি আইলে এই মাইয়া আমারে দূর দূর করে তাড়ায় দেয়। আরে তুই কেমন ভাই? তুই তো আমার আপন মায়ের পেটের ভাই, কেমনে পারলি? এই, তুই এই বাড়িতে দাঁড়িয়ে কি বলতেছিস? কোন অধিকার আর কোন সাহসে তোর কি এই বাড়িতে আসার কোনো অধিকার আছে? দেখ, তুই এখানে দাঁড়িয়ে বকবক করবি না। তুই এই মুহূর্তে আমার এই বাড়ি থেকে এক্ষুনি বের হয়ে যাবি। হ আব্বা, তুমি ঠিকই কইছো। আর আপনাদের সাহস কি করে হয়? হ্যাঁ, আমার আব্বা বিদেশ থেকে বাড়িতে আসতে না আসতেই আপনারা দুইজন এই মহিলাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আইছেন। নিশ্চয়ই আপনাদের কোনো স্বার্থ আছে। আপনাদের সাহস দেখে আমি অবাক হয়ে যাই। আপনারা দুইজন ভালোই ভালো এই মহিলাকে নিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে চলে যান,
নইলে কিন্তু এই মহিলা সহ আপনাদের দুজনকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিব। অবশ্যই অবশ্যই ওদের একটা স্বার্থ আছে, সেটা আমি জানি। তোমার কথায় যুক্তি আছে। এই তোরা যে এই মহিলার এই বাড়িতে নিয়ে আসছিস, তোদের স্বার্থ কি? হ্যাঁ, তোদের স্বার্থ কি বল, একটু শুনি আমরা। দেখ, আমাদের কোনো স্বার্থ নাই। আমরা তোদের বাড়িতে এসেছি, গতকাল রাতে তোর মা মুসের বাড়িতে ভাত চুরি করতে আসছে। একটা মানুষের পেটে কতটা ক্ষুধা থাকলে সেই কাজটা করতে পারে, আর মানবতা আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে বলতো তুই? শোন, একটা কথা বলি, আজ আমরা আজকে এখানে এসেছি তুই যেন তোর মাকে বউকে নিয়ে তোদের বাড়িতে সংসার করতে পারিস, এবং তুই যদি সংসারই চালাতি তাহলে তোর মার কিন্তু আজকে এই কষ্টটা করতে হতো না। আচ্ছা ঠিক আছে, তোদের সব কথাই বুঝছি। এখানে আমার শ্রদ্ধেয় শ্বশুরাব্বা আছে, আমার শ্রদ্ধেয় স্ত্রী আছে। তাদের দুইজনের সাথে যুক্তি পরামর্শ করে তারা যে সিদ্ধান্তটা দিবে, সেই সিদ্ধান্ত অনুযায়ী তোদেরকে জানাই দেওয়া হবে। তোরা এখন যা। এই তুমি খারাপ আছো কে? যাও এখান থেকে। তুই একটা অমানুষ। মা থাকতে মায়ের দরদ বুঝলি না। আরে বুঝবি বুঝবি, যেদিন এই পৃথিবীতে মা থাকবে না সেদিন বুঝবি এই মায়ের পায়ের নিচে সন্তানের বেহেস্ত। আরে তুই তো হইছিস একটা নাটাই, তোর বউ যা কয় তুই তাই করস। তুই একটা অমানুষ, আর তুই বুঝবি কি এসব? তুই তো থাকস ঘর জামাই। চাচি চলেন তো। খালি কথার বেলায় ষোলো আনা। এই 2 দিন ওনারা নিয়ে ভাত খাওয়াইছিস, ভাত দিছিস? হ্যাঁ, মা আমি আমাদের বাড়িতে তোমাকে খুঁজতে গেছিলাম, তোমাকে পাইনি। একজনকে জিজ্ঞেস করলাম, বলে তুমি এই বাড়িতে কাজ করতেছো। মা তোমার আর কান্না করতে হবে না, তোমার কান্না করার দিন শেষ। মা আমি তোমার কাছে ফিরে আসছি, তোমার আর কষ্ট করতে হবে না। মা আজকের পর থেকে তোমার সংসারের দায়ভার আমি নিলাম। কেন খুঁজতে খুঁজতে দেখতেইছস আমি কষ্টে আছি, খায়া না খায়া দিন পার করতেছি? তাতে তোর কি আসে যায়? তোর তো কিছু আসে যাওয়ার কথা না। তুই তো ওই বাড়িতে ঘর জামাই থাকুস, আর কোনো ঘর জামাই আমার সন্তান হইতে পারে না। তুই যদি সত্যি আমার সন্তান হইতি না, তাহলে তোর শ্বশুর তোর বউ আমারই অপমান করলো। তুই চোখ দিয়ে দেখলি, একটা বার তো প্রতিবাদ করলি না। তুমি ঠিকই বলছো মা, প্রতিবাদ আমার করা উচিত ছিল, কিন্তু আমি প্রতিবাদ করতে পারিনি। আমি প্রতিবাদ কেন করতে পারিনি সে একমাত্র আমি জানি। মা তোমার আর কষ্ট করতে হবে না, আজকে থেকে তোমার সংসার চালানোর দায় দায়িত্ব সবকিছু আমার, সবকিছু আমি বহন করবো। ও মা, মা আমি তোমার সাথে অনেক অন্যায় করছি, তোমার অনেক কষ্ট দিছি, তুমি অনেক কষ্ট করছো। আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও। তুমি আমার সাথে চলো, ওরা তোমাকে অপমান অবদস্ত করতে পারবে না, সেই ভরসা তুমি আমার উপরে রাখতে পারো। ওদের কথা বলে সময় নষ্ট করে না। চলো মা, চলো আমার সাথে, চলো। সাথে সাথী, আরে কি হয়েছে, এত চিল্লাচিল্লি করতেছো কেন? হ্যাঁ, আরে দেখো কারে নিয়ে আসছি। তুমি কারে নিয়ে আসছো? তোমার সাহস তো কম না, তুমি আমাদের বাড়িতে এই তোমার মাকে নিয়ে আসছো? শোনো, আজকে থেকে আমার মা আমার সাথে আমার বাড়িতে থাকবে, এই জন্যই আমি আমার মাকে নিয়ে আসছি। তুমি নিজেই তো থাকো এই বাড়িতে ঘর জামাই, আবার তুমি তোমার মাকে নিয়ে আসছো এই বাড়িতে রাখার জন্য? তোমার নিজেরই তো থাকার জায়গা নাই। তুমি ভালোই ভালো তোমার মাকে এই বাড়ি থেকে তাড়াই দাও, নাহলে তোমাকে সহ তোমার মাকেও এই বাড়ি থেকে তাড়াই দিব। তাই নাকি? শোনো, তোমরা চাইলেও আর কোনোদিন এই বাড়ি থেকে আমাকে বের করতে পারবে না, তবে আমি চাইলে তোমাকে এবং তোমার বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে পারবো। এই তোর এত বড় সাহস, তুই আমার বাড়ি থেকে আমাদেরকে বের করে দিবি? মানে তুই এতদিন ছিলি ঘর জামাই, এখন কি তুই এই বাড়িটাকে তোর নিজের বাড়ি মনে করতেছিস? অবশ্যই অবশ্যই এটা আমার নিজের বাড়ি, আর আমার নিজের বাড়িতে আপনাদেরকে রাখবো কিনা সে একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার। কি রে বাবা,
তুই এসব কি আবল তাবল কথা কইতাছস? এই বাড়ি তোর মানে? এক মিনিট, এখানে একটু দাঁড়াও। আসো মা, আসো, এইখানে দাঁড়াও। এই এসবের মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। সাজু, তুই যে আমার স্বামী এটা কিন্তু আমি ভুলে যাব। বুঝতে পেরেছি, তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে হবে। চুপ, একদম চুপ। এই বাড়ি থেকে আমাদেরকে বের করে দেওয়ার মতো ক্ষমতা এবং অধিকার কোনোটাই তোদের নেই। এই বাড়ির মালিক এখন আমি। তুই এবং তোর বাবা নিজে এই বাড়ি আমার নামে লিখে দিয়েছিস। আমি তোদের সাথে এতদিন অভিনয় করেছি মাত্র, এমন ভাবে তোদের সাথে মিশে গেছি তোরা কিছুই বুঝতে পারিসনি। আমি আমার মাকে অনেক কষ্ট দিয়েছি। আমার মা সন্তানের জন্য রাস্তায় পাগলের মতো ঘোরাঘুরি করছে। সন্তানের কাছে এক প্লেট ভাতের জন্য আহাজারি করছে। আমার কষ্ট হয়েছে, আমি আমার মাকেও বুঝতে দেইনি। আমার মা এক প্লেট ভাতের জন্য এই বাড়ি ও বাড়ি কত লোকের কাছে হাত পাচ্ছে, যা আসলে বলার মতো না। আমার অনেক কষ্ট হয়েছে, এতটা কষ্ট হয়েছে যে আমি সহ্য করতে পারিনি। তারপরেও আমি তোদেরকে কোনোদিন কিচ্ছু বুঝতে দেইনি। তোদের মনের মধ্যে এমন ভাবে মিশে গেছি শুধু এই বাড়ি ঘর সয় সম্পত্তি যা কিছু আছে সবকিছু লিখে নেওয়ার জন্য। যদি কিছু মনে না করো, একটা কথা বলতে পারি? এখানে মনে করার কি আছে, কি বলবো বলো। ওই যে আমার মা গ্রামের লোকজন তোমাদের বাড়ির দিকে আসতেছে, মানে গ্রামের লোকজন সবাই দাবি করতেছে আমি যেন আমাদের বাড়িতে ফেরত যাই, কিন্তু আমার তো যাওয়ার কোনোভাবেই ইচ্ছে নাই। তাই আমি যেন বাড়ি ঘরে ফেরত না যাই আর আমার মা যেন আমাকে সন্তান হিসেবে দাবি করতে না পারে, তাই একটা ব্যবস্থা করতে চাচ্ছি। বুঝলাম, তুই কি এমন ব্যবস্থা করতে চাইতেছ শুনি। শোনো, সবকিছু একটা ডিড ডকুমেন্ট হওয়া দরকার আছে। জানো, গ্রামের লোকজন সমাজের লোকজন যদি কোনো সময় দেখতে চায়, আমি ডিড ডকুমেন্ট দেখাই দিলাম, সেই ডিড ডকুমেন্টে লেখা থাকবে আমার মা আমাকে ত্যায্য করে দিছে। সে আমাকে আর কোনোদিন ছেলে হিসেবে দাবি করতে পারবে না। ধরো মার একটা সিগনেচার আমি মিথ্যে কথা বলে যেভাবে হোক সেই ডিড ডকুমেন্টে আমি সিগনেচারটা নিয়ে নেব, কিন্তু সাক্ষী হিসেবে তোমার আর আব্বার একটা সিগনেচার খুবই জরুরি দরকার। বুদ্ধিটা অবশ্য খারাপ করো না, এটা খুবই ভালো বুদ্ধি। আচ্ছা তুমি একটা কাজ করো, যত তাড়াতাড়ি সম্ভব ডিড ডকুমেন্ট রেডি করো। সাক্ষী হিসেবে আমি আর আমার বাবা সাইন করে দেবো, কোনো অসুবিধা নেই। আরে রেডি করবো কি, আমি রেডি করেই রাখছি। এই যে দলিল, এই দলিলে তোমার এবং আব্বার সাইন হলে সব শেষ। না ঠিক আছে, আমি আর আমার বাবা সাইনটা নিয়েছি। তুই চিট করে প্রতারণা করে আমার মেয়ের কাছ থেকে সমস্ত সম্পত্তি লিখে নিয়েছিস, আমি তোকে পুলিশে দেব। আজিজ সাহেব, মনে পড়ে আপনার? মনে আছে আজ থেকে 20 বছর আগে আমার নানার সম্পত্তি থেকে আমার মাকে ঠিক এইভাবেই বঞ্চিত করেছিলেন। সমস্ত সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছিলেন, আমার মাকে এক কানা করেও দেননি। বাজান, আমি তোরে ভুল বুঝছিলাম। ভাবছিলাম সন্তান হিসাবে তোর মতো খারাপ সন্তান আর হয়ই না, কিন্তু তোর মধ্যে যে এত বুদ্ধি কাজ করতেছিল, একটাবার মাকে বললে কি হইতো। মা তোরে কত ভুল বুঝছি, কত বদদোয়া দিছি, তুই আমারে মাফ করে দিস বাবা। আমি তোমাকে সরল মনে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার বিশ্বাসের এই প্রতিদান দিলে। আমি তোমাকে ধোঁকা দেইনি, তোমাকে উচিত শিক্ষা দিয়েছি। আমার মা, সে তো শুধু তোমার শাশুড়ি নয়, সে তোমার আপন ফুবু। তার বাস্তি হিসেবে, তোমার ফুবু হিসেবে কি আমার মায়ের জন্য এতটুকু তোমার দরদ মায়া হয়নি? তার সাথে তুমি প্রতিটা মুহূর্তে খারাপ ব্যবহার করেছো। মা, আমি অনেক ভুল করছি, আপনি আমারে মাফ করে দেন। আপনার বৌমা হিসেবে আপনার পায়ে আমার একটু জায়গা দেন মা, আপনি আমারে মাফ করে দেন। তোকে মাফ করব কি করব না সে সিদ্ধান্ত একমাত্র আমাদের। আমি তোকে এই বাড়িতে উঠাবো কি উঠাবো না সে সিদ্ধান্ত একমাত্র আমাদের। এখন এই মুহূর্তে তোদেরকে এই বাড়িতে দেখতে চাচ্ছি না, অতএব এই মুহূর্তে বের হয়ে যাবি। যা বলছি। মা, আমি তোমাকে অনেক কষ্ট দিছি,
তুমি অনেক কষ্ট করছো মা, তুমি আমাকে ভুল বুঝছো যে আমি তোমার একটা অযোগ্য সন্তান, সন্তান হওয়ার যোগ্য আমি না। কিন্তু বিশ্বাস করো মা, তোমার জন্য প্রতিনিয়ত আমি কান্না করছি, কিন্তু কাউকে কিচ্ছু বুঝতে দেয়নি। তুমি আমাকে মাফ করে দিও, তুমি আমাকে মাফ করে দিও।